নমস্কার, অতনু পালের ইউটিউব চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টা বর্তমান সময়েতে অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রেই দেখা যাচ্ছে। সেটা কম বয়সের বাচ্চাদেরও হচ্ছে, আবার পূর্ণবয়স্ক ব্যক্তিরও দেখতে পাওয়া যাচ্ছে। রোগটা হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এবার আমি আলোচনা করব রোগটা কী, কীভাবে হয়, তার কারণ, তার লক্ষণ কী কী আছে, প্রকারভেদ কী কী আছে, আর তার এই রোগটা থেকে আমরা প্রতিকার কী করে পাব। প্রথমে বলি, রোগটা হচ্ছে একটা রক্তের রোগ। কি ব্যাপারটা না, রক্তের যদি লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসল বা আরবিসি বা এরিথ্রোসাইট যদি কমে যায় এবং হিমোগ্লোবিনের পরিমাণের মাত্রাও যদি সেখানে কমে যায়, তাহলে আমরা এই রোগটাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে থাকি। এবার আমাদের প্রথমে জানতে হবে যে রক্তের মধ্যে যদি আমরা রক্ত পরীক্ষা করাই, অর্থাৎ ব্লাড কমপ্লিট ব্লাড কাউন্ট যদি করাই রক্তে, সেখানে আমাদের আরবিসির পরিমাণ থাকতে হবে 5 মিলিয়ন পার মাইক্রোলিটার, আর হিমোগ্লোবিনের পরিমাণ থাকতে হবে মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 12 গ্রাম পার ডেসিলিটার, আর মহিলাদের অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে থাকতে হবে 13.5 গ্রাম পার ডেসিলিটার। যদি এইগুলোর পরিমাণ কোনোটাই কমে যায়, আইদার সেটা আরবিসি হতে পারে অথবা হিমোগ্লোবিন হতে পারে, যদি এগুলোর কমে যায় তাহলে আমরা সেই পেশেন্টকে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার পেশেন্ট বলতে পারি। এবার আমরা জানব কি কি লক্ষণ থাকবে সেই রোগে। রোগী সাধারণত আসে তার কি কি সিমটম নিয়ে। সেগুলো হচ্ছে শ্বাসকষ্ট, অর্থাৎ কোনো পরিশ্রম করতে গেলে, কাজ করতে গেলে, বা উপর নিচে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে, বা কোনো উচ্চতর জায়গা, পর্বত পাহাড় এইসব এলাকায় যদি ঘুরতে যায়, তাহলে তার শ্বাসকষ্ট সে অনুভব করতে পারে। আর কি না, যদি পরিশ্রমের কাজ বা ভারী কাজ কিছু করতে যায়, সে সহজেই হাঁপিয়ে যায়। আর কি লক্ষণ থাকতে পারে না, পা অথবা পায়ের জয়েন্ট যেটা আছে, অর্থাৎ যেটাকে আমরা অ্যাঙ্কেল জয়েন্ট বলে থাকি, সেই জয়েন্টগুলো ফুলে যাবে এবং ব্যথা হবে, অর্থাৎ সেটাকে আমরা পেডাল ইডিমা অথবা অ্যাঙ্কেল জয়েন্ট পেনও বলতে পারি, অথবা সারা দেহ যন্ত্রণা এবং ফুলে যাওয়া দেখতে পাওয়া যায়। আর কি না, চোখ ও ত্বকের যে সাধারণ রং যেটা, সেটা আস্তে আস্তে বিবর্ণ হয়ে যাবে, অর্থাৎ চোখ সাদা দেখাবে এবং ত্বক বা চামড়ার রঙও কিছুটা বিবর্ণ হয়ে যাবে। হাত ও পায়ের আঙুলের মধ্যে অসাড়তা দেখা দেবে, অর্থাৎ ঝিনঝিনে ভাব বা অসাড়তা দেখা দেবে। কাশি যদি হয়ে থাকে তাহলে সেটা সহজে কোনো অ্যান্টিবায়োটিকে বা কাশির কোনো সিরাপে বা কাশির কোনো ওষুধে কমবে না। আর কি না, যদি প্রেগনেন্সি হয় তাহলে সেক্ষেত্রে শিশুর বিকাশে বা বৃদ্ধিতে সমস্যা দেখা দেবে। এছাড়া মাথা ঘোরা, মাথা ব্যথা, ঝিমুনি, কর্মক্ষমতা হ্রাস, চুল পড়ে যাওয়া অকালে, এই সব রোগগুলো নিয়ে, এই সব রোগ লক্ষণ নিয়ে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে আমরা সহজেই বলতে পারবো সেই ব্যক্তি রক্তাল্পতার শিকার। এবার এই রক্তাল্পতাটাকে আমরা যদি কনফার্ম করতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্লাড সিবিসি পরীক্ষা করাতে হবে। রক্তের টোটাল ব্লাড কাউন্ট যেটা আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট, সেই রক্ত পরীক্ষাটা করাতে হবে, করে দেখতে হবে সেখানে তার মাত্রাগুলো ঠিকঠাক আছে কিনা। এবার আমি বলবো যে কি কি কারণে এই রক্তাল্পতা বা অ্যানিমিয়াটা আজকাল প্রচুর হচ্ছে, প্রচুর ব্যক্তির ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। প্রথম কারণ হচ্ছে সুষম খাদ্য না খাওয়া, অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করছি তার মধ্যে আয়রন এবং ফলিক অ্যাসিড এই দুটোর মধ্যে খাদ্যের মধ্যে না পাওয়া যাওয়া, সেই ক্ষেত্রে সহজেই আমরা এই রক্তাল্পতার শিকার হচ্ছে। আর কি না, ক্রনিক ডিজিজ যদি থাকে, শরীরের ভিতরে অথবা বাইরে যদি রক্তক্ষরণ হয়, পেটের মধ্যে যদি আলসার থাকে বা কোনো রকম ইনফেকশান থাকে, অথবা কৃমি বা পরজীবীর যদি সংক্রমণ হয়, এবং যদি সেই ব্যক্তির কোনো রকম সার্জারি করানো থাকে, অথবা প্রেগনেন্সিতে
অথবা যদি কেমোথেরাপি নেওয়া হয় ক্যান্সার রোগীর ক্ষেত্রে, বা মহিলাদের ক্ষেত্রে যদি হেভি মেনস্ট্রুয়েশন পিরিয়ড হতে থাকে অনেক দিন যাবৎ, কিডনির কোনো ডিজিজ থাকলে, অথবা আর এ ফ্যাক্টর থাকলে, অর্থাৎ রিউমাটয়েড আর্থারাইটিসের যদি ফ্যাক্টর সে পজিটিভ থাকে, এই সব কারণগুলোর জন্য কিন্তু রক্তাল্পতা দেখা দিতে পারে। এবার আমি আলোচনা করব যে এই রক্তাল্পতাটা কি কি ধরনের হতে পারে বা এর কি কি প্রকারভেদ। এটা সাধারণত আমরা আগে রক্তাল্পতার ট্রিটমেন্ট করার পর তারপরে ওদের রক্তাল্পতার বা অ্যানিমিয়ার একটা স্ক্রিন টেস্ট হয়, অর্থাৎ সেখান থেকে ক্লাসিফাই করা যায় যে এইটা কি ধরনের রক্তাল্পতা, কি কারণের জন্য হচ্ছে। এর প্রকারভেদগুলো কি কি আছে না, প্রথম যেটা সচরাচর প্রথম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আইএফএ এবং ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। জিনিসটা কি না, আয়রন, ফলিক অ্যাসিড এবং যদি ভিটামিন বি12 এইগুলোর যদি কোনোটা যদি শরীরে কম পাওয়া যায়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে না থাকে, সেক্ষেত্রে এই ধরনের আইএফএ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। পার্নিসিয়াস অ্যানিমিয়া কি আছে না, শরীরে যখন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি12 শোষিত হতে পারে না রক্তের মধ্যে, তখন এই ধরনের অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়। হেমোলাইটিক অ্যানিমিয়া, যখন শরীরে আরবিসি খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং সেটা নষ্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রেই হিমোলাইটিক অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়। আপ্লাস্টিক অ্যানিমিয়া, যদি বোন ম্যারোতে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সেল তৈরি যদি না হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের অ্যানিমিয়া দেখতে পাই। মাইক্রোসাইটিক মানে হচ্ছে নর্মাল যে সাইজ আছে সেই সাইজের তুলনায় ছোট, অর্থাৎ যদি আরবিসি সেল যদি ছোট হয়, বা মাইক্রোসাইটিক এবং মাইক্রোক্রোমিক, অর্থাৎ তার মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে, তাহলে এই ধরনের সে কী করে, হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারে না, পরিবহন করতে পারে না, সেক্ষেত্রে এই ধরনের অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়। কনজেনিটাল ডাইসেরিথ্রোপেটিক অ্যানিমিয়া কি না, সিডিএ টাইপের, সেটা হচ্ছে বংশানুক্রমে যদি আরবিসি হেলদি না হয়, অর্থাৎ যেটা তার সাইজ এবং যেটা তার মধ্যে যত পরিমাণ হিমোগ্লোবিন থাকার কথা সেটা যদি কম হয় বা সেটা যদি আনহেলদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই ধরনের সিডিএ ধরনের অ্যানিমিয়া আমরা দেখতে পাই। আর কি না, সিকল সেল অ্যানিমিয়া পাওয়া যায় এক ধরনের, সেটা যদিও আমাদের দেশে পাওয়া যায় না, আমেরিকা যুক্তরাষ্ট্রে এগুলো পাওয়া যায়। সেটা হচ্ছে বংশানুক্রমে যদি কোনো ব্যক্তির রক্তের মধ্যে কাস্তে আকৃতির বা ধনুক আকৃতির পাতলা যদি আরবিসি সেল থাকে, তাহলে সেখানে এই সিকল সেল অ্যানিমিয়া তাদের ক্ষেত্রে দেখা যায়, এবং সেই সেলগুলো সাধারণত হিমোগ্লোবিন ক্যারি করতে পারে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে এই ধরনের এই সিকল সেল অ্যানিমিয়াটা হয়ে থাকে বা দেখতে পাওয়া যায় সচরাচর। এবার আমরা জানব যে এই রোগ থেকে প্রতিকার কি আছে। বিশেষ কিছু প্রতিকার আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়াতে করতে পারি না, তবু দু একটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যেসব খাবারে আমাদের আয়রন রিচ আছে, অর্থাৎ রক্তের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রন, ফলিক অ্যাসিড বা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য যদি রক্তাল্পতা হয়, যেসব খাদ্যের মধ্যে যেমন ডুমুর, যেমন কলা, এইসব ডিম সেদ্ধ, এইসব খাবার আমাদের মোটামুটি রোজই প্রায় খেতে হবে, যদি অবশ্যই সেটা ডাক্তারবাবুর পরামর্শ মতো। আর কি না, প্রতিকার বলতে আমরা সাধারণত বুঝি দুটো জিনিস। এক নম্বর প্রতিকার করা যায়, সেটা হচ্ছে যদি রোগ লক্ষণ আর্লি স্টেজে দেখা যায়, তাহলে তাকে অতি সত্বর ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো আইএফএ ক্যাপসুল পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, সিরাপ পাওয়া যায় এবং ইঞ্জেকশনও পাওয়া যায়। যে কোনো একটা ডাক্তারবাবুর পরামর্শ মতো তাকে নিতে হবে, এবং এটা অন্ততপক্ষে 3 থেকে 4 মাস তাকে ব্যবহার করতে হবে। তবে আস্তে আস্তে তার এই রোগ থেকে বেরিয়ে আসার বা প্রতিকার কিছুটা হলেও হবে। যদি দেখা যায় কোনো রকমভাবে প্রতিকার হচ্ছে না, অর্থাৎ ব্লাড কাউন্ট করার পর 3 মাস 4 মাস পর যদি দেখা যায় তার আরবিসি সেল
বা হিমোগ্লোবিনের কোনো কাউন্টিংয়ের পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে একটাই রাস্তা, সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, যেটা সাধারণত প্রেগনেন্সির ক্ষেত্রে অথবা কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অথবা কোনো কেমোথেরাপি পেশেন্টদের সচরাচর করা হয়। সেই ব্লাড ট্রান্সফিউশন তার কোয়ান্টিটি দেখে, ব্লাড কাউন্ট করে তারপর তাকে সেই ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এইভাবে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ, নমস্কার। অতনু পালের ইউটিউব চ্যানেলে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল এবং অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি, ফিট অ্যান্ড ফাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।